স্পেনের মির্জা বসুবারাতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জাতীয় ঐক্য বিদ্যমান রাজনীতি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন 90-এর গণ আন্দোলনের ক্যাম্পাস কাঁপানো সকলের জনপ্রিয় ছাত্রনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে জাতীয় ঐক্য বিদ্যমান রাজনীতি নিয়ে কথা বলবো। আমি দুদু ভাই আপনার সাথে আলোচনা শুরু করতে চাই। ছাত্র রাজনীতি শেষ করেছেন, জাতীয় রাজনীতিতে যোগ দিয়েছেন এবং সেই ছাত্র রাজনীতির উত্তাল যে 90-এর গণ আন্দোলন থেকে আরম্ভ করে তার পূর্ববর্তী এবং পরবর্তী সময়টায় আমরা যখন পরবর্তীতে ছাত্র হয়েছে আপনাদের আন্দোলনের পিছন সারিতে আমরা থেকেই কিন্তু সমস্ত আন্দোলনকে দেখেছি। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি বিএনপি এক ধরনের মতামত, জামায়াতে ইসলাম আরেক ধরনের মতামত দিচ্ছে, ছাত্ররা কিন্তু আরেকটি ভিন্ন মত পোষণ করবার চেষ্টা করছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা একটা জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছে এবং আজকেই প্রথম সেই কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে সেই বৈঠকে ডক্টর ইউনূস সেখানে ছিলেন, অন্যান্য দলগুলো ছিলেন। এখন যে বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেটি হচ্ছে যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেওয়া হবে। তার আশার কথা তিনি বলেছেন, আমরা খুব পরিষ্কারভাবে বলছি জাতীয় নির্বাচনের আগে হতে হবে এবং তারপর স্থানীয় নির্বাচন হবে। এই যে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, মত দ্বিমত, আবার আমরা বলছি জাতীয় ঐক্যমতের কমিশন, যদি এই ঐক্য গড়ে না ওঠে তাহলে এই কমিশন কতটুকু পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে? জি, আপনাকে ধন্যবাদ। জহিরুল ভাই, শুভেচ্ছা। যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। এটা কিন্তু প্রথম গণঅভ্যুত্থান না বাংলাদেশের প্রেক্ষাপটে এটা দ্বিতীয় গণঅভ্যুত্থান। অনেকে বিপ্লবও বলছেন। 90-এর একটা গণঅভ্যুত্থান এই দেশে সংগঠিত হয়েছে, যেটা আপনি উল্লেখ করেছেন। তারও আগে 71 পূর্ববর্তী সময়ে 69-এ আইয়ুব খানের বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই বিবেচনায় এটি হচ্ছে তৃতীয় গণঅভ্যুত্থান। তবে এর প্রেক্ষাপটটা মানে এতটাই নির্মমতার শাসন, ফ্যাসিবাদ, স্বৈরাচারী, যেভাবেই ব্যাখ্যা করি না কেন, যে কোনো কালে যে কোনো সময় থেকে এটা ভিন্ন। যেমন 10 বছর শাসনকাল সে আইয়ুব খান করেছিলেন, তো তাতে যে বৈষম্যটা ছিল সেটারই প্রতিবাদে 69-এর গণঅভ্যুত্থান এবং তার পতন হয়েছিল। পরে সামরিক শাসনে এসছে, তারপরে নির্বাচনের পরে 71-এর মুক্তিযুদ্ধ। এবার যখন 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল সেটাও এক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক একটা সরকার উৎখাত করে বিচারপতি সাত্তার বা বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতিকে উৎখাত করে তিনি বন্দুকের নলে মুখে তাকে উৎখাত করেছিলেন। দীর্ঘ 9-9.5 বছর একটা লাগাতার সংগ্রাম, যেখান থেকে নেত্রী হিসাবে, আপসীর নেত্রী হিসাবে বেগম জিয়া জাতির সামনে প্রস্ফুটিত হয়েছিলেন, বলবো আত্মপ্রকাশ করেছিলেন এবং তার প্রতি যে সমর্থন, সে সমর্থন 91-এর সাধারণ নির্বাচনে সেটা আমরা দেখেছি। আরও দেখেছি ওই গণঅভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে জাতিসংসদ একটা নির্বাচন হয়েছিল এবং যে নির্বাচনে বিএনপি বেগম জিয়ার নেতৃত্বে সরকার গঠন করেছিলেন। ওটা সাংবিধানিক একটি সরকারের ব্যবস্থা ছিল এবং সংবিধানে একটি সরকারের পতনের পর 90 দিনের মধ্যে একটি নির্বাচন হতে হবে, সেই বিধানটি কিন্তু এখনও আছে এবং এই সরকারটি সাংবিধানিক সরকার। বিপ্লব বলি অথবা গণঅভ্যুত্থান বলি, সংবিধানের আওতায় এই সরকার পরিচালিত হচ্ছে এবং সংবিধানের আওতায় তারা শপথ নিয়েছে। তো সংবিধান রক্ষা করার শপথ নিয়ে 90 দিন অতিক্রান্ত হওয়ার পরে যদি জাতীয় ঐক্যমতের প্রসঙ্গটা আসে, সরকার তো জাতীয় ঐক্যমতের থেকেও বেশি দেখবে সংবিধানের ধারাটা কি আছে, আইনটা কি আছে। যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বা নিম্ন আদালতে যখন বিচার কার্য চলে, আইনের বাইরে গিয়ে যখন আইন না থাকে তখনই একজন জাস্টিস নিজ বিবেচনায় একটা সিদ্ধান্ত নিতে পারে। তা এখন প্রধান উপদেষ্টা সাহেব উনি পণ্ডিত মানুষ এবং তার ঘিরে যারা আছেন তারাও পাণ্ডিত্যপূর্ণ জীবনের অধিকারী। তা আইনের বাইরে
অর্থাৎ অলরেডি 6 মাস, 3 মাসের পরে আরও 3 মাস গেছে। আরও উনি ইঙ্গিত করেছেন এই বছরের শেষ নাগাদ নির্বাচন হতে পারে। তো তাহলে আর কতটা 90 দিন যাবে? এটা আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বটে, আমাদের বিভিন্ন দেশের সংবিধান একটু পড়তে হয়েছে। তো এখন এই সংবিধানের আওতায় আমি শপথ নেওয়ার পর সংবিধান লঙ্ঘন করছি কিনা, এই সরকার সঠিক এবং গ্রহণযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে তার কাছে জিজ্ঞাসা করার প্রেক্ষিতে, কিন্তু তারা বলেন অনন্তকাল ধরে এই সরকার চলতে পারে। সংবিধানের ব্যাখ্যাদাতা সুপ্রিম কোর্ট, যদি কোনো জটিলতা দেখা দেয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকার ইচ্ছা না অনিচ্ছা আমি জানি না, যে কোনো ভাবেই হোক সে দীর্ঘসূত্রিতার মধ্যে নিজেকে সমর্পিত করছে এবং যত দ্রুত সম্ভব হতো সংকট কমত। যেমন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যখন নির্বাচন করে ফেলেছেন, তার আগে শেখ হাসিনার মতামত ছিল কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছিলেন যে আওয়ামী লীগ বা বেগম জিয়ার পার্টি মানে বিএনপি 10টার বেশি সিট পাবে না। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছিল শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে না, বেগম জিয়াই করছে। তার মানে নির্বাচন ফয়সলা করছিল হাসিনা না বেগম জিয়া। তা আমি নির্বাচনে না গিয়ে ফয়সলা করব কিভাবে? কে দেশ পরিচালনা করবে, কোন দলের কার নেতৃত্বে? সেই নির্বাচনে যাওয়ার আগেই কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতা আছে। তাহলে মীমাংসা করবো কিভাবে? জাতীয় ঐক্যমত বলে কিছু নাই। যুদ্ধ ভারতের সঙ্গে যেতে লাগে জাতীয় ঐক্যমতের প্রসঙ্গ। যেমন ইন্ডিয়ায় একটা ক্রিমিনালকে রাখবো কিনা, লুটেরাকে রাখবো কিনা, একটা দেশকে ধ্বংসকারীকে রাখবো কিনা, এই জায়গায় ভারত আবার জাতীয় ঐক্যমত সৃষ্টি করছে। সব দল এক জায়গায় পড়ে খুনির পক্ষ নিয়েছে, লুটেরার পক্ষ নিয়েছে, দেশ ধ্বংসকারী মানে দক্ষিণ পূর্ব এশিয়া না সারা বিশ্বে এরকম খুনিকে কেউ জায়গা দিছে কিনা আমার সন্দেহ আছে। এই আমেরিকায় ওর নাম কি, ইরানের বাদশাহ, তাকে সমর্থন দিত সব ব্যাপারে, কিন্তু পতনের পরে তাকে তো সব ভিসাই দেয় নাই। এমনকি আমাদের এই যে কি বলে নরেন্দ্র মোদী প্রথমবার ব্যান করলো এই সমুদ্রের পারে যে দেশ শ্রীলঙ্কার পাশে মালদ্বীপ, এইসব দেশে আপনি যেভাবে দেখেন না কেন, শ্রীলঙ্কার পতন হওয়ার পর মালদ্বীপও তার ভিসা দেয় না, ভারতও দেয় না। মালদ্বীপ ঢোকার সুযোগ দিয়েছিল 7 দিনের জন্য, খেয়াল আছে কিনা আমি জানি। সিঙ্গাপুর দেয় নাই, দুবাই দেয় নাই, কেউ দেয় নাই। কিন্তু ভারত গণতান্ত্রিক দেশ দাবি করে, বিশ্বের অন্যতম বৃহৎ দেশ, কিন্তু তাদের যে সারবর্তা দেখা দিছে আওয়ামী লীগ, হাসিনা, মুজিব পরিবার, এর বাইরে তার আর কোনো, বাংলাদেশের জনগণের পক্ষে হলে পরে এটা যে নির্বাচিত একটা সরকার আসলে যে আসবে তার সঙ্গে তার বন্ধুত্ব হবে, তার মানে জনগণের সঙ্গে তার বন্ধুত্ব হবে, এই ক্ষেত্রে না। এবং এমনকি গত 4টি নির্বাচনের পর প্রথম যে রাষ্ট্রদূতটি দৌড়িয়ে গিয়ে 5 মিনিট 10 মিনিটে বসেই থাকতো, ঘোষণা হয়েছে দৌড়িয়ে গিয়ে গণভবনে শেখ হাসিনাকে প্রথম ফুলের তোড়াটি দিয়েছে পার্শ্ববর্তী দেশের বন্ধুরা, আমি যতটুকু জানি। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে কথাটা বলা হচ্ছে তার থেকেও জরুরি, আমার ব্যক্তিগত মতামত, এটা বিএনপির বিষয়ে দেখা ঠিক হবে না, যেহেতু আমাকে ডাকছেন, এটা ব্যক্তিগত মতামতে আমি এই 50 বছরের রাজনীতি জীবনে মনে করি যে যখন সমস্যার সমাধান হবে না তখন সংবিধান আপনার যেতে হবে। যদি ইসলাম প্রসঙ্গ আসে তাহলে কোরআনে যেতে হবে। মানে এই বিষয়গুলো, এই যে আমাদের মানে মহাসচিব, বিএনপির মহাসচিব সুন্দর করে স্বাভাবিকভাবে প্রথমে চাই জাতীয় সংসদের নির্বাচন, কারণ জাতীয় সংসদের নির্বাচন একটা এমপির কাছে আপনি ওয়াদা দিয়ে ভোট নিয়ে সে যেতে যায় না, পরে গিয়ে বলবে বাড়ি এই মসজিদ বানালেন না কেন, রাস্তা বানাননি কেন, মন্দির বানাননি কেন, স্কুল জাতীয়করণ হয়নি কেন, এমপি ভুক্ত হয়নি, মানে এই জবাবদিহিতাটা কিন্তু আপনার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান না, এটা এমপি। এবং সরকার পরিচালনা না সফল ব্যর্থতা ইউনিয়ন কাউন্সিল না, জাতীয় সংসদ।
যেখানে আপনি নীতি নির্ধারণী ফোরাম এবং দেশ পরিচালনা। সেই জন্য আমার কাছে মনে হয় যে প্রশ্নগুলো সামনে আজকে এসেছে, কেউ জাতীয় সংসদের নির্বাচন, যেটা বিএনপি এবং বেশ কিছু দল, আর জামাত সহ কয়েকটি দল মনে করছে স্থানীয় ইলেকশনের পরে সংস্কারের মধ্য দিয়ে জাতীয় সংসদের নির্বাচন করা দরকার। বলতেই পারে, জামাত তাদের মতো করে বলবে, অন্যান্য রাজনৈতিক দল যার যার মতো করে বলবে, কিন্তু কোনটি জরুরি এটি যদি আমরা বুঝতে না পারি, একটা সরকারের পতন হয়েছে, আরেকটি সরকার আসবে। ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আসবে। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার মানে চলাটা, তাহলে যদি এভাবে হয়, এখন তো ফ্যাসিবাদী যে সরকার 15 বছর গুম খুন হত্যা অর্থ লুট সব কিছুই করে এই দেশকে ধ্বংস করে খাদার কিনারে নিয়ে গেছে, তারা তো আর এখন দেশে নেই, তারা ক্ষমতাও নেই, তাদের নির্বাচন করবার আসলে সেই অধিকার আছে কিনা সেটি জনগণ হয়তো বিচার করবে বা আদালত সেটি হয়তো বা সুরাহা করবে। এখন তাহলে আপনারা এই যে প্রতিপক্ষ হিসেবে কাকে মনে করেন? আমি প্রতিপক্ষ বলতে কোনো মানে ঝগড়াঝাড়ির প্রতিপক্ষ মনে করছি না, আমার নির্বাচনী প্রতিপক্ষ কাদেরকে মনে করেন? আমার কাছে প্রতিপক্ষ একের পরিষ্কার করে বলি, গণতন্ত্রের যারা প্রতিপক্ষ, যারা মুক্ত জীবনের নিয়ন্ত্রণ আনতে যায়, আমার সে নির্বাচনী প্রতিপক্ষ। আরে আমি স্পষ্ট করে বলছি, যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেবে, জনতার অধিকারকে পদদলিত করতে চাবে, নিয়ন্ত্রিত করতে চাবে, দিতে চাবে না, সে আমার প্রতিপক্ষ। তারা কারা? তারা আছে কি এখনো? অবশ্যই আছে। বলা যাবে তারা কারা? কেন বলা যাবে না? আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দিবেন, আপনি সভা সমাবেশ করতে দিবেন না, এটা ফ্যাসিবাদের লক্ষণ। মাজার ভাঙবেন, আপনি সমালোচনা সহ্য করতে পারবেন না, আপনার বিরুদ্ধে কেউ কথা বললেই আপনি তাকে একটা সিল দিয়ে দিবেন, এ তো প্রতিপক্ষ। গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চাটা, গণতান্ত্রিক সংস্কৃতিটা আপনাকে গ্রহণ করতে হবে। এর প্রতিপক্ষটা ফ্যাসিজম, স্বৈরতন্ত্র। হাসিনা কোনোভাবেই এই আস্তে আস্তে করে এর মতো বেশি জব গণতন্ত্র এই কান থেকে মানে ফেনা উঠে যেত। এর বেশি মানে রূপ ধারণ যারা করবে, বুঝতে পারবেন যে এরা হচ্ছে ফ্যাসিবাদের পূর্ব লক্ষণ। জি, আমরা আসবো। আমি একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব, দেখি আর একটু স্পষ্ট হওয়া যায় কিনা দুদুবাড়ির কাছ থেকে। এবং নিশ্চয়ই সবাই মিলে যুগপৎ আন্দোলন করেছে, একটি ক্রেডিবিলিটি তো আমাদের সকলেরই রয়েছে। এটা বিএনপি বলি, জামাত ইসলাম বলি, অন্যান্য বাম জোট যতগুলি বলি, সেটি হচ্ছে কি সবাই মিলে যুগপৎ আন্দোলনের কারণের জন্যই কিন্তু ছাত্র জনতার গণবিপ্লবে ছাত্ররা হয়তো সামনের দিকে ছিল, কিন্তু এর মধ্যে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে তাদের 400 জন নেতাকর্মী কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবে তারা মারা গিয়েছে, শহীদ হয়েছে। 848 জন, মানে সেটা তার আত্মীয় পরিজন সবাই মিলে আর কি না, টোটাল 848 জন, কিন্তু 532 জনের মতো বিএনপি নেতাকর্মীর কথা বলা হয়েছে। তো সে অবস্থায় যে এখন জাতীয় ঐক্যমত যে কমিশন করা হলো, সেই কমিশনের মধ্যে কিন্তু দুদু ভাইও বলল যে গণতন্ত্রের যারা বিরোধী তারা হচ্ছে আমাদের প্রতিপক্ষ। গণতন্ত্রের বিরোধী কারা সেটা একটু হয়তো স্পষ্ট হওয়া যাবে। আর একটু আমরা বুঝতে পারলাম যারা এই সাংস্কৃতিক কর্মকাণ্ড পছন্দ করে না, মাজার ভাঙছে, যারা অন্যের মতকে গ্রহণ করতে পারে না, সমাবেশকে গ্রহণ করতে পারে না, তাদের কথা বলবার চেষ্টা করেছেন। কিন্তু এখন জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, সংস্কার না নির্বাচন, কবে নির্বাচন, এই বিষয় নিয়ে যে জাতীয় ঐক্যমত কমিশনের পরে বলা হচ্ছে একটা জুলাই চার্টার তৈরি করা হবে এবং সেখানে সবাই স্বাক্ষর করবেন। এখন যদি ঐক্যমত না হয় তাহলে স্বাক্ষর কী করবেন, কোথায় করবেন, এবং সে অবস্থার প্রেক্ষাপটে সর্বশেষ বিদ্যমান রাজনীতিকে আপনি কীভাবে দেখছেন? জি, জুলাই চার্টার এটা একটা প্রত্যাশা বা এক ধরনের অপটিমিজম, এবং এটা স্বাভাবিক যে জাতি যেই ক্রান্তিকাল অতিক্রম করেছে, যে স্বৈর শাসন থেকে নিগড় থেকে জাতি মুক্তি পেয়েছে, তারপরে প্রত্যেকটি দল মত নির্বিশেষে সকল মানুষের মধ্যে নতুনভাবে দেশ গড়ার একটা স্বপ্ন তৈরি হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। দীর্ঘ 15 বছরের যে নির্যাতন, নিপীড়ন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে লুটপাট, যে মানুষের ভোটাধিকার হরণ করে ফেলা, এই একটা নারকীয় একটা পরিস্থিতি, একটা অসহনীয় একটা পরিস্থিতি থেকে মুক্ত বাংলাদেশ, সেখানে সবাই সেলিব্রেট করতে শুরু করেছে যে সেখান থেকে একটা নতুন শুরু, নতুন বিগিনিং হবে। কিন্তু
এখন 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে তো একটা স্টক টেকিং শুরু হয়েছে। তো স্টক টেকিংটা যখন শুরু করবেন তখন আপনি দেখবেন যে স্টেক হোল্ডারদের মধ্যে দুদুভাই এখানে কিছু কথা আমার মনে হয় যে পরিষ্কার করেই উনি বলেছেন যে কিছু বিষয় আছে যে আপনি ফ্যাসিজমের পরবর্তী চ্যাপ্টারে আপনি অবতীর্ণ হয়েছেন। ফ্যাসিজমের যা যা আমরা যে চিহ্ন আমরাগুলো দেখেছি সেগুলোকে কিভাবে আমরা কনফ্রন্ট করতে পারি, কিভাবে মোকাবেলা করতে পারি, চ্যালেঞ্জ করতে পারি এবং সেগুলোর যাতে আর পুনরাবির্ভাব না ঘটে, প্রত্যাবর্তন না ঘটে, সে ব্যাপারে আমাদের ক্রমাগত আমাদের এক্সারসাইজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে। কিন্তু আমরা কোনো ক্ষেত্রে এটার কিন্তু ব্যত্যয় দেখতে পাচ্ছি। এই ব্যত্যয় দেখার কারণে যেটা খুব সহজেই এই কথাটা আমরা বলতে পারতাম যে জাতীয় ঐক্যমত্য না হওয়ার পেছনে তো কোনো কারণ নাই। যেই বিষয়গুলো আমাদের সামনে রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্যমত্য হওয়ার কথা। তাহলে বিভক্তিটা বা বিভক্তির সুরটা অথবা জাতীয় ঐক্যমত্য হবে কি না এই আশঙ্কাটা কেন তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। ধরেন সিম্পল, আমি আলোচনা শুরুর আগে একজন একটা বয়ানের কথা বলছে, বলা হচ্ছে যে আপনি পরাজিতকে ধ্বংস করে দিতে হবে। আপনার যদি পরাজিত প্রতিপক্ষ যিনি থাকবেন তাকে ধ্বংস করে দিতে হবে, ঠিক আছে। তো সেটা তো একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। দুদুভাই বারবার বলছেন যে একটা সংবিধানের কথা বলা হচ্ছে, যে এখন পর্যন্ত আপনার সামনে সংবিধান আছে, যতক্ষণ পর্যন্ত না আপনার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বা জাতীয় সংসদের মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে অথবা জাতীয় গণপরিষদের মাধ্যমে আপনি একটা নতুন সংবিধান রচনা করতে না পারেন অথবা পরিবর্তন সাধন করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার হাতে কিন্তু বিদ্যমান সংবিধানের আলোকেই কিন্তু আপনাকে পথ চলতে হবে। সেখানে আপনি আইনিভাবে সকল বা ফ্যাসিজম বিরোধী সকল তৎপরতা আপনি চালাবেন, কিন্তু যারা প্রতিপক্ষ, যারা ফ্যাসিজমের বিরোধী পক্ষ, যারা আজকে জয়ী হয়েছে, যারা বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগোচ্ছে, তাদের বিভিন্ন বয়ানের মধ্যে কিন্তু এক ধরনের বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। বিভক্তিটা পরিষ্কার উনি বলেছেন যে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী যেসব কর্মকাণ্ড বা যেসব বক্তব্য বা বয়ান বা যে রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখানো হচ্ছে বা বলা হচ্ছে, সেখানে কিন্তু কিছুটা উদ্দেশ্য লক্ষ্য করা যাচ্ছে। উদ্দেশ্য কি? সেটা হচ্ছে যে আপনি 15 বছর 3টা টার্মে মানুষ ভোটাধিকার পায়নি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এটাই যে এই দেশটা চলবে, গণতান্ত্রিক বাংলাদেশ চলবে জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেটে, জনগণের রায়ে। সেখানে কিন্তু আপনি সেই মানুষকে আপনি ভোট বঞ্চিত করেছেন। এখন তো মূল প্রাধিকার কিন্তু আমাদের মানুষের কাছে সে ভোটাধিকারটা পৌঁছে দেওয়া। আর ডেফিনেটলি আমাদের রাজনৈতিক ব্যবস্থায় অনেক বিচ্যুতি আছে, আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দের বিচ্যুতি আছে, এবং সেটা শুধুমাত্র ফ্যাসিস্ট রেজিমের কথা বলবে না, ইরেসপেক্টিভ অফ এনি পার্টি অ্যাফিলিয়েশন। সবাই যে রাতারাতি আপনার একেবারে বিশুদ্ধ রাজনীতির চর্চা করেছেন বা করবেন, যত প্রতিশ্রুতি দেন না কেন, আমরা কিন্তু সেই ধরনের একটা যৌক্তিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নেই। কিন্তু এটা কি আশা করা যায় যে রাতারাতি আপনি সব কিছু পরিবর্তন করে ফেলবেন ইন দ্য নেম অফ এই কি বলবো চার্টার, ইন দ্য নেম অফ একটা বিশাল আকারের কিছু সংস্কার সুপারিশের মধ্য দিয়ে কি আপনি আগামী 6 মাসের মধ্যে নতুন একটা বাংলাদেশ তৈরি করে ফেলতে পারবেন? নিশ্চয়ই না। এটার মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা সূচনা হতে হবে কোনো জায়গা থেকে, এবং সেখান থেকে ধারাবাহিক একটা চর্চা, ধারাবাহিক একটা প্রক্রিয়া, এবং এটা কোনো জাতি গোষ্ঠী একটা দীর্ঘ সময় ধরে চর্চা ব্যতী রেখে কিন্তু গণতন্ত্রকে সুদৃঢ় করা সম্ভব হয়। ছোট্ট বিষয় আপনাদের শেয়ার করতে চাই, সেটি আপনি, দুদু ভাই, আমরা এবং এদেশের যারা দেশপ্রেমিক মানুষ প্রত্যেকেই মনে করে যে গত 15 বছর যে ফ্যাসিজমের সৃষ্ট যে গুম খুন হত্যা করেছে, লুটপাট করেছে, তাকে উৎখাত করেছে, তারা পরাজিত হয়েছে। তাহলে আপনি কেন বোধ করছেন যে পরাজিত যে শক্তি এদেশকে ধ্বংস করবার চেষ্টা করেছে, তাদেরকে যদি ধ্বংস করার চেষ্টা করা, সেখানে যিনি বলেছেন বা যারা বলেছেন সেখানে আপনার কি ত্রুটি মনে করেন? না, আমি বলছি যে এই যে তারা তো অবশ্যই ধ্বংস হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত ধরনের ব্যবস্থা আছে তাদেরকে আপনি ধ্বংস করবেন বা তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন। কিন্তু আজকে যদি আপনারা ধরেন যে যারা যে বিভক্ত মানে কি বলবো যে গোষ্ঠীগুলো আছে, তারাও তো নিজেদের মধ্যে প্রতিপক্ষ, একজন আরেকজনের প্রতিপক্ষ। তো এক সময় তো আপনি যখন জিতবেন, আপনার বন্ধুকে পরাজিতকে আপনি তো আইনিভাবেই মোকাবেলা করতে হবে। ধ্বংসের প্রসঙ্গ আসবে কেন? আপনি আপনার প্রতিপক্ষকে আপনার সঙ্গে, যেমন যে ওনার পার্লামেন্টে বসবেন, পার্লামেন্টে ওনার ডিবেট করবেন, সেই কালচারই তো আমার তৈরি করতে হবে। যদি আপনার প্রতিপক্ষকে আমরা কি ঘায়েল করব কিভাবে? এই ঘায়েল করার মাধ্যমটা তো হতে হবে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। তার মানে সেই প্রতিপক্ষ পার্লামেন্টে আসুক, সেটিকে আপনি চান? না, আমি সেই প্রতিপক্ষের কথা বলছি না। আজকে যারা মাঠের মধ্যে যে আপনি যে রাজনৈতিক গোষ্ঠীগুলোর কথা বলছেন, যাদেরকে নিয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি কথা বলা হচ্ছে, তাদের মধ্যে কি বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে না? তো বিভক্তি লক্ষ্য করা গেলে সেখানেও তো এক ধরনের একটা গোষ্ঠী জয়ী হবে, একটা গোষ্ঠী পরাজিত হবে।
না, এটা তো গণতন্ত্রের বিউটি এবং এটা গণতন্ত্রের বিউটি। এই গণতন্ত্রের বিউটির সঙ্গেই তো প্রত্যেকে তো সেই নেগোসিয়েশন, আলোচনা এবং আইনি প্রক্রিয়া এবং সংবিধানের মাধ্যমেই জিনিসগুলোকে সুরাহা করতে হবে প্রতিটা বিষয়কে। আমি এই ফেজের কথা বলছি আর কি, যে এটা যদি আপনার যদি লক্ষ্য হয় যে শুধু ধ্বংস করা অথবা শুধু তাকে ক্রাশ করা, তাহলে দেখা যাবে যে প্রতিটা প্রতিপক্ষই কিন্তু সেই কনসিকোয়েন্সের মুখোমুখি হবে, সেই পরিণামের মুখোমুখি হবে। তাহলে তো আপনার মধ্যে সহনশীলতার জন্ম নেবে না, তাহলে মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্ম হবে না, যেটা আমরা চাচ্ছি এখন, যে জাতীয় ঐক্যমত্যের কথা। তো জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করতে হলে সবাইকে তো একটা মিনিমাম একটা কমন গোলসগুলো আমাদের ঠিক করতে হবে। এখন আপনি চাচ্ছেন যে না, ধরেন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে, কেউ বলছেন যে এটা আগে হবে, কেউ বলছেন যে এটা জাতীয় সংসদ নির্বাচনের পরে হবে, কেউ বলছেন যে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে, কেউ বলছেন দুই ধরনের সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে হবে। এখন এর মধ্যে তো একটা বিরাট একটা গ্যাপ রয়েছে। এখন এই গ্যাপটা আপনি পূরণ করতে হবে থ্রু একটা ডিসকাশন, থ্রু একটা আন্ডারস্ট্যান্ডিং, থ্রু একটা মিনিংফুল ডায়ালগ। সেখানে যদি আপনি কোনো জিনিসকে উদ্দেশ্যমূলকভাবে, যে একটা কাউকে আপনি ফেভার করতে চাচ্ছেন অথবা কাউকে আপনি একটা সময় দেওয়ার জন্য কাজগুলো করছেন, এবং সেখানে কোনো পুনর্বাসনে কোনো চিন্তা থাকে এবং রাজনীতিকে দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলেন, পার্লামেন্ট নির্বাচনকে যদি আপনি দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলেন, তাহলে সেখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। সেই কনফিউশনটা যাতে তৈরি না হয়, সেটাই তো আমাদের 5ই আগস্টের বিপ্লব পরবর্তী লক্ষ্য, তাই নয় কি? আমরা জাতীয় ঐক্য বিদ্যমান রাজনীতির প্রসঙ্গে আসতে গেলেই কিন্তু বাংলাদেশের যে জুলাই গণহত্যার সেটির একটি প্রসঙ্গ চলে আসে, এবং সেই গণহত্যায় কিন্তু বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা ঐক্যের সুর তৈরি করে দিয়েছিল। সেটি আমি যেটি দেখতে পাচ্ছি, সেটা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন যে বিষয়টি উল্লেখ করেছে, সেটার একটা প্রসঙ্গ এনে আমরা জাতীয় ঐক্য যে আমরা বজায় আছি এবং থাকতে হবে, সেটি কিন্তু আমাদের সকলকে, আজকে আমি বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, বাম দলগুলো বলি, সবাইকে কিন্তু সে জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। যেটি আমরা দেখেছি যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন তাদের রিপোর্টে বলেছে, বাংলাদেশে গত জুলাই আগস্ট বিপ্লবে অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে রাইফেল ও শটগানের গুলিতে 14 জনের মতো নিহত হয়েছে, হাজার হাজার আহত হয়েছে, 11,700 জনকে সেই সময় আটক করা হয়েছে। নিহতদের মধ্যে 12 থেকে 13 বছরের বয়সী শিশুও রয়েছে, 12-13 বছরের শিশু রয়েছে। এখন যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে মূলত সেই রিপোর্টে দায়ী করা হয়েছে। তাহলে যেখানে এই গণহত্যা, জুলাই বিপ্লব, সব কিছুতেই কিন্তু ফ্যাসিস্ট সরকারকে দায়ী করা হচ্ছে, এবং তার জন্য কিন্তু একটা ঐক্য তৈরি হয়েছিল। তো আমরা সেই ঐক্যের প্রসঙ্গে এখন যদি একটু ফিরে আসি, একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমরা সেই জাতিসংঘের রিপোর্টটাকে ভিত্তি করে আমরা কীভাবে দেখি, যেখানে 12-13% শিশুরা ছিলেন, মায়েরা ছিলেন, সেখানে ছাদের উপরে গুলি হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। এই জাতিসংঘের রিপোর্ট নিয়ে আপনার কী বিশ্লেষণ? জাতিসংঘ যে রিপোর্টটা করছে, পারফেক্ট রিপোর্ট, এত শুদ্ধ, এত বিস্তারিত এবং পরিশীলিত এই কারণে বলছি যে এখানে বাড়তি কোনো কথা নাই, গবেষণা ধর্মী, তো এটাকে অনুসরণযোগ্য। অর্থাৎ নিট যে ঘটনাটা একটা ফ্রেমের মধ্যে তারা বিশ্লেষণ করছে, স্বৈরতন্ত্র বা ফ্যাসিজম কতটা ভয়ঙ্কর, কত ভয়াবহ। আমরা তো 36 জন শিশুর কথা বলছিলাম, এটা শতাধিকের উপরে মারা গেছে। নৃশংসতা কত ভয়ঙ্কর, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই, যারা এখনো আমরা জানি ওই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কখনো কখনো তারা তাদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য রাস্তায় নেমেছে, কিন্তু এই কথা সেখানে উল্লেখ আছে যে কত ভয়ঙ্কর। আর মৃত্যু যারা হয়েছে, শহীদ যারা হয়েছেন, তাদের কথা তো আছে। ক্ষমতার থাকার জন্যে ফ্যাসিবাদ কতটা নির্দয়, নির্মম, ভয়ঙ্কর হয়, এই রিপোর্ট তার প্রমাণ। বাঙালি কখনো কখনো যখন অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠে, সেটাও ভয়ঙ্কর। 71 জেগে উঠছে, যেমন ভাষার প্রশ্নে ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারি, যেটা এখন সারা বিশ্বের মাতৃভাষার সারা বিশ্বে পালন হয়, সেই সময় পাকিস্তান বুঝতে পারে নাই। এমন না, কিন্তু সেই সময় উর্দুকে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল, বাংলাকে যুক্ত করার কথা বলা হয়েছিল। যদিও 56% মানুষের ভাষা ছিল বাংলা, তারপরেও কিন্তু বাঙালিরা অন্য ভাষাকে গুরুত্ব নিয়ে আনছিল, কিন্তু তারা 56% মানুষের ভাষাকে বাদ দিয়েছিল। ঠিক তেমনি গণতন্ত্রের যে 20 বছরের 2 দশক ধরে শেখ হাসিনার যে শাসন, সেই শাসনটা বারবার কিন্তু বিরোধী দল বিএনপি সহ তারা দাবি জানিয়ে এসছে যে একটি
প্রতিনিধিত্বমূলক নির্বাচন হোক। কিন্তু কি মানে আমি 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 যদি 8 সালের নির্বাচনের কথা বাদও দিই, যেটা আমার কাছে নিজে মনে হয় এটা পরিকল্পিত, এত সূক্ষ্ম পরিকল্পিত নির্বাচন, মানে মঈন বাঁচার জন্যে খুব পরিকল্পিতভাবে আমার অঞ্চলেও দেখা গেছে যে ভোট পড়ে নাই আর যে ভোট গোনা হয়েছে সেখানে পার্থক্য অনেক। অর্থাৎ ওই বাক্স কারা আনছে, ম্যাক্সিমামই মিলিটারি আনছে, সেই সময় মঈনের লোকজনই আনছে, কারণ তখন তো সামরিক এক ধরনের শাসনই বলবো। সেই সময় সামরিক সমর্থিত সরকার, যেটা অবৈধ সরকার, সামরিক বাহিনী সমর্থিত কেয়ারটেকার হয় না, যেটা হাসিনা তার আন্দোলনের ফসল হিসাবে দাবি করছিল। সেই জায়গাটা নিজের পিঠের চামড়া রক্ষা করার জন্য তার হাতে ওই ধরনের একটি নির্বাচন করে গেছে। তারপরেটা কি 14 সালে পৃথিবীর কোনো জায়গায় পাবেন না, সামরিক সরকার পেতে পারেন, ফ্যাসিস্ট সরকার পেতে পারেন, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা সরকার হয়, এক অভিনব ঘটনা। মানে নির্বাচন হয়নি, কিন্তু নির্বাচন বলে চালিয়ে দেওয়া হলো। এবং ওই সময় নির্বাচন কমিশনার যারা দায়িত্বে ছিলেন, এটা আমার কাছে অদ্ভুত ব্যাপার, কিন্তু 3টা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, সহযোগীরা এখনো দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছে। এরাই যেমন একজন আছে না যে কেয়ারটেকার বাতিল করছিলেন, খায়রুল হক দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এত হত্যাকাণ্ড, এত নির্মমতা, এত এই লোকগুলো জেলে থাকা উচিত। 6 মাসের ভিতরে দ্রুত বিচারে আদালতে এদের হ্যাং করা উচিত ছিল, দৃষ্টান্ত সৃষ্টি হতো। এখন অনেক যদি বিচারক বা অন্যরা মনে করে কি আর হবে, একটা সময় এগুলো ভুলে যাবে। ডক্টর ইউনূস সাহেব এই দিকে যাননি। আমার বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে তাৎক্ষণিকভাবে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা না হয় এবং তাৎক্ষণিক, অর্থাৎ যেটি অভ্যুত্থানের 1 মাসের ভিতর সম্ভব ছিল, সেটা 6 মাসে এসে অনেকটাই ফিকে হয়ে গেছে। কে যেন আমি টেলিভিশনে দেখছিলাম যে বাঙালি খুব দ্রুত ভুলে যায়, মানে ভয়ঙ্কর ঘটনাও আস্তে আস্তে, যেমন আপনি দেখেন না 71-এর ভারতীয়রা এটাকে পাকিস্তান আর ভারতের যুদ্ধ বিজয় বলে দেখছে। 18 না 15,000 ওদের সোলজার নিহত হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের জায়গা দিচ্ছে সেই জন্য কৃতজ্ঞ। কিন্তু আমার যে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, একবারের জন্য ওরা তাদেরকে স্মরণ করে না, কথা বলে না। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে, শেষ মাসে বা শেষ 15 দিনে এসে তারা দাবিদার হয়েছে। এই যে 90-এর গণঅভ্যুত্থানের না, এই 24-এর গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান আমাদের যে শিক্ষাটা দিতে পারত, দিয়েছেও, সেটাকে শিরোধার্য করে যেতে আমরা এগোতে পারতাম, বা এখনো যদি সেটাকে আমরা শিরোধার্য করি। আপনি বলছেন না যাই তো ঐক্যমত আছে, ঐক্যমত নেই এটা বলেন না। আর বিএনপি সহ অন্যান্য দলগুলো তারা তাদের রাজনীতির কথা, কর্মসূচির কথা, দৃষ্টিভঙ্গির কথা এটাই তো বলবে। জামাত তো বিএনপি না, বিএনপি তো জামাত না, বামরা তো বিএনপি না, তারা তাদের মতো করে বলবে। কিন্তু শেষ আশ্রয় সিদ্ধান্ত তো সংবিধানের আইনে রয়েছে, তো বিপ্লব হয়নি তো, সংবিধান ছুঁড়ে ফেলে দিচ্ছে, এটা আবার নতুন করে লিখতে হবে, সংবিধান আছে তো। আপনি যে সিদ্ধান্ত নেন, যে পর্যালোচনা করেন, যে সুপারিশ করেন না কেন, ওই পার্লামেন্ট যদি অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে ওটা কিন্তু আরেক বিতর্ক সৃষ্টি করবে। এইগুলো সবাই এই জায়গাটায় ঐক্যমতের ভিত্তিতে ওখানে নিয়ে যাব। ওই পার্লামেন্টে যে আসবে যারা সংখ্যাগরিষ্ঠ, যদি না হয় বিরোধী দলের সদস্যরা সব মিলে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সদস্য এই পরিবর্তনগুলোকে আপনার রেকটিফাই করতে হবে। এর আগেও তাই হয়েছে, এটা কিন্তু প্রথম হবে না, এটা সংবিধানে তাকে রেকটিফাই 75 পরবর্তীতে হয়েছে, আপনার 91-এর পরে হয়েছে। এইভাবেই কিন্তু ঘটনাগুলো আসে। আমার দেশের পার্লামেন্টে, সব দেশের পার্লামেন্টে এই ধরনের পরিস্থিতির মুখে এগুলো তৈরি হয়। তো সেই জন্য আমার মনে হয় না যে সংকটটা এখন সামনে এসছে সেগুলো কাটবে না, এটা আমার কাছে মনে হয় না।
নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরব। আমি একটু মিস্টার জাহির আপনার কাছে আসি। এইটা নিয়ে আমরা দেখলাম যে শেখ হাসিনাকে শুধুমাত্র যে বাংলাদেশের জনগণ দায়ী করছে সেটি নয়, জাতিসংঘের একটা তদন্ত টিম বাংলাদেশে এসছে, তারা সরজমিনে মাঠ পর্যায়ে তারা নানা রকমভাবে পর্যবেক্ষণ করে তারা তাদের রিপোর্ট দিয়েছে, একটা নিরপেক্ষ রিপোর্ট দিয়েছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে যে দুদুভাই যেটি বলছিলেন যে একজন খুনিকে একটি দেশ আশ্রয় দিয়ে সেই দেশের সাথে বাংলাদেশকে একটা মুখোমুখি অবস্থানে তৈরি করেছেন যারা, সেই দেশের প্রধানমন্ত্রী যখন মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যায় তখন তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে কিন্তু অভিযোগ দেয়। আমি জানি না অভিযোগের ভিত্তি কী বা কী অভিযোগ দিয়েছে। যে প্রশ্ন হচ্ছে কি, জাতিসংঘ যেখানে একজনকে খুনি বলছেন, সাব্যস্ত করছেন, সরাসরি এ হত্যার সঙ্গে তাকে জড়িত বলে তারা অভিযোগ করেছেন, তারা অভিযোগ প্রমাণ করেছেন, শুধু বাংলাদেশ নয়। তো সে অবস্থায় নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের সময় তাদের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগকে বাংলাদেশের বিরুদ্ধে আপনি কীভাবে দেখেন? না, এখানে দুটো বিষয়। প্রথম যেটি প্রশ্ন আপনি করেছেন যে ইউএনের যে রিপোর্টটা, দেখেন আমি আপনাকে প্রথম পর্বে বলছিলাম যে আমরা সব রকম ব্যবস্থায় নিব নিয়মতান্ত্রিকভাবে এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে এগুলোকে আমরা প্রসিকিউট করার যা যা উইন্ডো আছে সব কিছু আমরা করব, নট উইথ আ ডিসঅর্ডারলি ফ্যাশন। যেমন ডিসঅর্ডারলি ফ্যাশন বলতে কিন্তু এখন যেটা দুদুভাই বলেন যে আপনি বিপ্লবের যে আপনার ট্রান্সলেট করা এটা প্রথম মাসে অনেক কিছুই অ্যাকসেপ্টেবল ছিল, অনেক কিছুই আপনি মেনে নিতে পারতেন, অনেক পরিবর্তন। ইভেন আজকে যে সংবিধানের কথা বলা হচ্ছে তখন কিন্তু এই সংবিধানকে পুনর্লিখনেরও কথাও যদি মানে সেই বিষয়গুলো কিন্তু আলোচনা আসতে পারত। কিন্তু বিষয়গুলো যখন এখন আপনার অর্ডারলি ফ্যাশনে যখন না হয়, নিয়মতান্ত্রিকভাবে যদি না হয়, তখন কিন্তু প্রশ্ন উঠবে। আপনি সুযোগ কিন্তু রয়ে গেছে, যেমন জাতিসংঘের এই রিপোর্টের পরে আমাদের এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তারা কিন্তু আইসিটির মাধ্যমে ধরেন ওয়ারেন্ট দিচ্ছে, রেড অ্যালার্ট দিচ্ছে, ইন্টারপোলের সাহায্য নিচ্ছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডকুমেন্টস তৈরি করে ভারতের কাছে তার এক্সট্রাডিশনের জন্য বলছে। কিন্তু এখানে কিন্তু আরও ইন্টারন্যাশনালিও শেখ হাসিনাকে আরও স্টিগমাটাইজড করা, তাকে ইন্টারন্যাশনালি তাকে বিচারের মুখোমুখি করার যে প্রয়াস, যে চেষ্টা, সেটা কিন্তু করা যেতে পারে বেসড অন দ্য ইউএন রিপোর্ট। আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কিন্তু আমরা সিগনেটারি, এবং সেখানে কিন্তু আন্তর্জাতিক বহু অপরাধীকে, মানবতা বিরোধী অপরাধীর বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আপনি পুতিনের কথা বলেন, আপনি নেতানিয়াহুর কথা বলেন, আপনি সুদানের দারফুরের যে যুদ্ধাপরাধীদের কথা বলেন, এরকম বিশ্বব্যাপী যারা স্বৈর শাসক, যারা একনায়ক এবং যারা অথরিটেরিয়ান রুলার, তাদের বিরুদ্ধে, নিপীড়ক শাসকদের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এখন আমরা এই রিপোর্টটা পেলাম, আমরা নিজেরা আলোচনা করছি, কিন্তু সরকার এটাকে কেন আন্তর্জাতিকভাবে আইসিসিতে গিয়ে তার চিফ প্রসিকিউটরের কাছে, এটা তো শুধু আমরা বলছি না, এখন ইউএন এন্ডোর্স করছে, ইউএন অ্যাপ্রুভ করছে তাদের তদন্তের মাধ্যমে। তাহলে আমরা আইসিসি চিফ প্রসিকিউটরের কাছে আমরা অভিযোগ দায়ের করতে পারি কিনা সেটা আমরা খতিয়ে দেখতে পারি, এবং এটা নিয়ে বিশ্বব্যাপী কিন্তু আমরা একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি। অভিযোগটা কি নিয়ে করলেন? আমাদের বিরুদ্ধে অভিযোগ কি? পররাষ্ট্র সচিব ভারতের যে ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন, হ্যাঁ, এটা অভিযোগ বলতে যে ভারত তো এখন একটা পরাজিত মনোভাব নিয়ে আছে, কারণ বাংলাদেশের মানুষের মুখোমুখি হওয়ার মতো কোনো অবস্থা কিন্তু ভারতের নাই। এবং বাংলাদেশে তারা কি বাংলাদেশের সাথে কোনো দ্বন্দ্বে গিয়েছিল? পরাজিত কেন মনে করছে? পরাজিত এই অর্থে, দেখেন আপনি দীর্ঘ সময় ধরে তারা এমন একটা রেজিমকে তারা সমর্থন জুগিয়ে গেছে, যেই সমর্থনে বাংলাদেশের মানুষ এটাকে সাফার করেছে। এই নিপীড়নকে এন্ডোর্স করেছে কারা? এই ভোটাধিকার হরণকে এন্ডোর্স করেছে কারা? এবং শুধুমাত্র এটা তো হচ্ছে একটা বেসিক রাইটকে মানে কার্ভ করা। এর পাশাপাশি আপনি দেখেন যে আমাদের মানে মানুষের মানে জীবনের আরেক নাম হচ্ছে পানি। আমাদের পানি নিয়ে, আমাদের ন্যায্য হিস্সা নিয়ে আমরা বছরের পর বছর ধরে কিন্তু আমরা ভারতের কাছ থেকে কোনো ন্যায্য হিস্সা পাইনি। আমাদের ট্রেড, দুই দেশের মধ্যে একটা ইন্টারন্যাশনাল একটা নেইবারলি কান্ট্রির মধ্যে মূল স্পিরিটটা কি? সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রচিত হবে, তাই না? আমরা যখন 71-এ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ রচনা করি, তারা আমাদেরকে সহায়তা করেছে, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডেফিনেটলি আমরা সেই কৃতজ্ঞতা আমাদের রয়েছে, কিন্তু সমমর্যাদার ভিত্তিতে যে বিষয়গুলো ডিল করার কথা ছিল সেটা অভিযোগ কিসের ভিত্তিতে? অভিযোগ তো করছেন আপনারা বা আমরা, আমাদের দেশের নাগরিক। এখন এটা তো আমরা প্রকাশ্যে দেখতেই পাচ্ছি যে প্রোপাগান্ডাগুলো ভারতীয় মিডিয়াতে আসছে, এবং কি বলে যে ইন্ডিয়ান
যারা সাউথ ব্লকের যে ডিপ্লোম্যাটিক যে এফোর্ট, সেখানে ডেফিনেটলি তারা এই অভিযোগগুলোরই তো রিফ্লেকশন। আপনি মিডিয়াতে যে প্রপাগান্ডা আসছে, যে অপপ্রচার আসছে, এর বাইরে তো কিছু হওয়ার কথা নেই। ডেফিনেটলি তারা হয়তো বলবে যে বাংলাদেশে মাইনরিটিদেরকে অত্যাচার করা হচ্ছে, তারা বলবে যে বিরোধী পক্ষকে যারা হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে তাদের উপরে এখন সরকার নিপীড়ন চালাচ্ছে, এবং বাংলাদেশকে একটা এমনও প্রচারণা আছে যে বাংলাদেশে একটা ধর্মীয় উগ্রবাদী দেশে পরিণত হচ্ছে, এবং ইউনূস সরকারকে নানাভাবে তারা মানে কি বলবো যে অপদস্থ করার জন্য, তার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য নানাভাবে তারা কথা বলছে। ডেফিনেটলি এখন নতুন সরকার আসছে, আপনি দেখেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন একটা পরিবর্তনের পক্ষে, যদিও তারা স্বীকার করছেন যে ডিপ স্টেট এই পরিবর্তনের পক্ষে তারা কোনো ভূমিকা পালন করে নাই, কিন্তু একটা নৈতিক সমর্থন কিন্তু আমরা দেখেছি, বিশ্বব্যাপী দেখেছি। এটা যুক্তরাষ্ট্র যেমন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও দেখেছি। সকল অ্যাম্বাসেডার এবং সকল আন্তর্জাতিক মহল কিন্তু বাংলাদেশে যে একটা কোয়ার্সিভ, একটা নিপীড়ক একটা সরকার ব্যবস্থা চালু রয়েছে, সেটার বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা সময় তারা কথা বলেছে, এবং তারা মিডিয়ার ব্যাপারেও তারা কথা বলেছে যে মিডিয়া সাংঘাতিকভাবে আপনার নিয়ন্ত্রিত, এবং এখানে কিন্তু কোনো কথা বলা যায় না। একটি ঘটনা নিয়ে আজকে আলোচনা হয়েছে ডিবেট ফর ডেমোক্রেসির একটা অনুষ্ঠানে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে বাংলাদেশের উপর আধিপত্য শক্তির দখলদারিত্ব কায়েমের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতের কথা বলছেন ছিল পিলখানা হত্যাকাণ্ড। এবং তিনি একটা বলেছেন, একটি রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খুন গুণের সাথে জড়িত ব্যক্তিকে আশ্রয় দিয়ে সেই রাষ্ট্র বাংলাদেশের মানুষকে মুখোমুখি দাঁড় করিয়েছে। এটি অ্যাটর্নি জেনারেল আজকে তার একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। তো সে কারণে আমরা বলতে চাই যে সূর্য সন্তানদের হত্যা করেছে 57 জনকে, 74 জন সাধারণ নাগরিক সহ মারা গিয়েছে, এবং সেখানে তিনি অভিযোগ করে বলেছেন যে বিডিআর সে হত্যাকাণ্ডের সবাই যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা পোশাক পরে পিলখানা ছিল কিনা সে কথাও কিন্তু তিনি সেখানে উল্লেখ করেছেন, এটি তদন্ত করার কথা তিনি বলেছেন। তো আমরা একটা ছোট্ট রিপোর্ট দেখে আমরা দুদকের কাছে আলোচনা আসবে। প্রিয় দর্শক, আমরা এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট আমাদের এটিএন নিউজে হয়েছে, সেই রিপোর্টটা দেখে আমরা আলোচনায় ফিরে আসবো। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড, যেখানে 57 জন চৌকস সেনা কর্মকর্তা সহ 74 ব্যক্তিকে হত্যা করা হয়। তবে এই হত্যাকাণ্ড নিয়ে গত 15 বছরে প্রকৃত ঘটনার অনেক কিছুই জানতে পারেনি জনগণ। জনমনে রয়েছে বিডিআর বিদ্রোহ নিয়ে কৌতূহল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জোরদার হয়েছে প্রকৃত দোষীদের বিচারের দাবি। আমাদের দেশপ্রেমিক যে সকল সেনাবাহিনীর বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়ও উঠে আসে বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা সহ আওয়ামী সরকারের ক্ষমতায় টিকে থাকার বিষয়, আর এর সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবিও, যেখানে পক্ষদল তেজগাঁও কলেজ আর বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি। আওয়ামী লীগ সরকার বিদ্রোহের ক্ষেত্রে ভারতের ভূ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল। প্রতিশোধ নেওয়ার জন্য, তার দীর্ঘদিনের ক্ষোভকে মেটানোর জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে মাননীয় স্পিকার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিডিআর বিদ্রোহ কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্মম হত্যাকাণ্ড। এর সাথে জড়িতদের বিচারের দাবিতে তুলে ধরেন 10 দফা দাবিও। প্রতিবেশী রাষ্ট্রের সাথে নানা রকম বোঝাপড়ন করে দেশের স্বার্থকে বিক্রি করে ক্ষমতায় টিকে থাকবার জন্য আসলে তারা এই বিডিআর হত্যাকাণ্ডের মতো বড় একটা কলঙ্কময় অধ্যায় বাংলাদেশে রচনা করেছে। বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের কোনো রকম ইন্ধন ছিল কিনা সেটিও এই তদন্তকারী অর্থাৎ অনুসন্ধানকারী টিম বের করবেন বলে আমরা অনুরোধ করছি। অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস, নৈরাজ্যবাদী শক্তি দীর্ঘস্থায়ী করা ও দেশের মানুষের ভোটাধিকার হরণে ঘটানো হয় বিডিআর বিদ্রোহ। এ ঘটনায় গঠিত তদন্ত কমিশনের কাছে প্রত্যাশা রাখেন সত্য উন্মোচনের। এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। কমিশন গঠন হয়েছে, আমরা আইনি প্রক্রিয়ায় যেভাবে তাদেরকেও সামনে বিচারের মুখোমুখি আনা সম্ভব আমরা সেটা আনার চেষ্টা করব। সবশেষ ফলাফল ঘোষণা, এদিনের বিজয়ী তেজগাঁও কলেজ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম। রিপোর্টের কারণটা হচ্ছে কি, আমরা আসলে যেটা অভিযোগ করা হলো, আবার অন্যদিকে আমরা যদি একের পর এক বাংলাদেশের গত 15-16 বছরের যে ইতিহাসগুলি দেখতে যাই, সেখানে কিন্তু কারা এই ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে তার মধ্যে একটা বড় যেই ঘটনা সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড। আপনার বিশ্লেষণে কি আজকে রাষ্ট্রের সবচেয়ে বড় আইন কর্মকর্তা তিনি কিন্তু একটা জায়গায় বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডদের এখনও অনেকে ধরা ছোঁয়ার বাইরে রয়েছে, এবং তিনি খুব দুঃখবোধ করেছেন যে বিএনপি নেতা তিনি হচ্ছেন গিয়ে
পুরান ঢাকার বিএনপি নাসিরউদ্দিন পিন্টু ভাই পিন্টু সাহেবের কথা বলতে গিয়ে বলেছেন তাকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হিসাবে তাকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে, পরে তিনি মৃত্যুবরণ করেছেন জেলখানায়। আপনার বিশ্লেষণে কীভাবে দেখেন ভারতের অভিযোগ এবং আমাদের যে অভিযোগ সে বিষয়ে নিয়ে আপনার বিশ্লেষণ কি? বিডিআর একসময় ইপিআর মুক্তিযুদ্ধকালীন সময় তাদের উপরে আক্রমণ প্রথমে 25শে মার্চ পুলিশের রাজারবাগে, তারপরেই কিন্তু পিলখানায় বিডিআর এবং পুলিশ কিন্তু যে বিদ্রোহ করেছিল পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, দীর্ঘ 9 মাসের যে মুক্তিযুদ্ধকালীন সময়ের তাদের যে বিরোচিত ভূমিকা, স্বাধীনতা পরেই ইপিআরকে বিডিআর করা হয়েছিল। অর্থাৎ একটি বিদ্রোহী শুধু না, মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে যে লড়াই, যে যুদ্ধ, তারা তার মধ্যে ছিল। সীমান্ত পাহারাদারের ভূমিকা এটা কিন্তু মানে মুখ্য বিষয় ছিল না স্বাধীনতার পরে। সত্যিকারের দায়িত্বশীল ভূমিকা চোরাচালান থেকে শুরু করে দেশের স্বার্থকে সংরক্ষণ করা এই বিডিআরের মধ্যে ছিল। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি স্বাধীনতার পরে, বিশেষত জিয়া রহমানের পরে বেগম জিয়ার সময় এমনও ঘটনা আছে যে অন্যায়ভাবে সুযোগ নিতে গিয়ে বিডিআরের, আমার বিডিআর তখন প্রধান আমার মনে হচ্ছে সম্ভবত ফজলুর রহমান সাহেব, ভারতের ভিতরে ঢুকে গেছেন, তাড়িয়ে নিয়ে গেছে পাদুয়াতে। এটা ভারত সহজভাবে নিতে পারবে এটা আমার কাছে মনে হয় না। এইসব নানাভূত তাদের রাষ্ট্রীয় স্বার্থ না, অন্যায় স্বার্থ যেটা বাংলাদেশ ঠিকই দিয়েছে কখনো কখনো, সেই জন্যই তাদের বিডিআর উপর একটা ক্ষোভ ছিল। বিডিআর আমি বলবো ন্যায়ের পক্ষে অধিকাংশ সময় কাজ করছে। যখন সরকার তাদেরকে একটি বিশেষ মানে দেশের আওতাভুক্ত করতে চেয়েছে, অনেক সময় সেটা বিদ্রোহ করছে। সেই বিডিআরে যেসব চৌখস অফিসার ছিল, তার আগে কিন্তু তারা নানান পর্যায়ে যখন কাজ করেছে, র্যাব থেকে বিভিন্ন সেক্টরে, তারা সেখানে সুনামের সঙ্গে কাজ করছে। পরবর্তীতে বিডিআর এই যে 57 জন অফিসার সম্ভবত নৃশংসভাবে নিহত হয়েছে এবং তাদের পরিবাররা মানে জানা মতে এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং তাদের উপরে যে নানামুখী মানে অত্যাচার হয়েছে, যেটা সরকার এটাকে আড়াল করার চেষ্টা করছে। ওই যে বললেন না যে পোশাকটা হচ্ছে যুবলীগ, ছাত্রলীগ বা সরকারি লোকজন মানে বিডিআর এর পোশাক বা অন্য বাহিনীর পোশাক পরে সে এই ঘটনাগুলো এটা নানাভাবে তদন্তে এগুলো আসছে, কিন্তু সরকার এটা প্রকাশ করেনি। আমার কাছে মনে হয়েছে যে এই যে এটা এই ডিবেটে ঘটনাগুলো উঠে এসছে, অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমি তাকে সমর্থন জানাই এবং যারা আলোচনা করছে তাদেরকেও সমর্থন জানাই। এই সময়ে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের উচিত হচ্ছে তাৎক্ষণিকভাবে, 6 মাস অনেক আমরা সময় পার করে ফেলেছি, এটা যদি তারা সম্পূর্ণ নাও করতে পারে, স্টার্ট করতে পারে। যে তদন্ত হয়েছিল সেটা তো জাতি দেখেই না এবং সেটা সম্পূর্ণ তদন্ত এটাও জাতি মনে করে না। সত্যিকারের পদক্ষেপ নেওয়া, অর্থাৎ এই বাহিনীকে পরবর্তীতে দেখেন গার্ড, যেটা বর্ডার গার্ড মানে উচ্চারণটা আমার কাছে মনে হয়েছে খুবই ন্যাক্কারজনক। মানে শব্দটা বর্ডার গার্ড, সিকিউরিটি গার্ড, আমি কাউকে ছোট করছি না, নিশ্চয়ই না। তারা যে বিডিআর এর সময় যে মানে ভূমিকা তেজদীপ্ত ঘটনা, যেমন আমাদের সেনাবাহিনী আমরা গৌরব বোধ করতে পারি, মুক্তিযুদ্ধ সেই সময় মুক্তিযোদ্ধাদের আমরা গৌরব বোধ করতে পারি, কিন্তু এই জায়গায় কোথায় যেন একটা মাথা নিচু নিচু ভাব আমার কাছে মনে হয়েছে, যেটি প্রথম ঘটনাতেই তাদের নাম পরিবর্তন করা এই সরকারের দায়িত্ব ছিল বলে আমার কাছে মনে হয়। বিডিআর এই হত্যাকাণ্ড করে নাই, বিডিআর এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, বিডিআরকে ছোট করা হয়েছে। সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে ওখানে যে ডেপুটেশনে গিয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছে। তো এইগুলো সবগুলো খুব পূর্ব পরিকল্পিত বলে আমার কাছে মনে হয়েছে। তা আমার দেশের সরকার এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছে মানে অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। ভারত স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা মাথা উঁচু করে থাকি, এটা তো বীরের জাতি।
আমি কখনো কখনো বলেছি যে বাঙালি যেমন এটা সবথেকে ভালো মুসলমান এখানে পৃথিবীর যে কোনো দেশের থেকে, আমরা ধর্মভীরু, কিন্তু একটা ছোট গোষ্ঠীকে এটা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। ঠিক তেমনি এই জাতি খুব আইন শৃঙ্খলা মানা একটা জাতি। মুক্তিযুদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীনতার মিস্টার জিন্নার নেতৃত্বে পাকিস্তান এসে এটা আলোচনা টেবিলে হয়েছে। ওদের দেখবেন পাঞ্জাবি, পাঠান, সিন্ধু বলে না, গোর্খা। বাঙালিদেরকে রবীন্দ্রনাথই জানি না কেন এই পঙ্কোক্তি করেছিলেন, তুমি বাঙালি করেছো, মানুষ করো নাই। একমাত্র জাতি দক্ষিণ পূর্ব এশিয়াতে যারা সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা অর্জন করে। কিন্তু ভাই একেবারেই সময় শেষ। জনাব, আমি দু একটি কথা মনে করে দিই, সেটি হচ্ছে সময় একেবারেই নাই। যে বিডিআরের যে ঘটনাটা ঘটলো 2 ঘন্টার মধ্যেই কিন্তু সেনাবাহিনীর প্রস্তুত ছিল, সেখানে তারা অর্ডার পায়নি। আমরা দেখেছি সেখানে সাদা পতাকা নিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলার করার কথা বলা হলো। আমরা দেখেছি যে 25 তারিখে সন্ধ্যার সময় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে হত্যাকারীরা পালিয়ে গেল, এবং 25 তারিখে বিশেষ এক ফ্লাইটে বাংলাদেশ থেকে কারা আবার দুবাই হয়ে বা দেশ ছেড়ে চলে গেল। আমরা এই যে পোশাকের কথা শুনলাম, যে একটা পোশাক পরে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা সেখানে গিয়েছে। আমরা এটাও শুনেছি যখন বিডিআর এই হত্যাযজ্ঞ চলছিল, ঠিক সে সময় বিডিআর গেটের পাশাপাশি বিডিআর জনতা ভাই ভাই একটা স্লোগান কিন্তু তুলেছিল। তো সেই অবস্থার প্রেক্ষাপটে ওই সময় 1 মার্চ সাবেক প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে সবাইকে প্রশমিত করবার জন্য যে একটা মিটিং ডেকেছিলেন, সেই মিটিং কিন্তু যে অফিসাররা তার সহকর্মীদের জন্য প্রশ্ন তুলেছিলেন কেন এই হত্যাযজ্ঞ হয়েছে, আপনি কি একজন মা নয় তাকে প্রশ্ন করেছেন। প্রত্যেকটা অফিসার, সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার চাকরিচ্যুত হয়েছে। আপনি শেষ বিশ্লেষণে কীভাবে দেখছেন বিষয়টাকে? দেখেন, কতগুলো মানে কি বলে যে গুরুতর প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আনরিজলভ থেকে গেছে, এবং এখান থেকে কিন্তু বোঝা যায় যে এটি কত বড় সুদূরপ্রসারী। যেটা চিফ ল অফিসার আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব যে বলেছেন যে একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসির পার্ট ছিল এটা। একটা দেশের এত সুশৃঙ্খল একটা বাহিনীর ভিতরে এই ধরনের একটা নৃশংসতম হত্যাকাণ্ড ঘটে গেছে, এবং সেটা পরবর্তী সরকার, যে সরকারটি ক্ষমতায় ছিল, তারপর এতগুলো দিন তারা ক্ষমতায় ছিল, এর কিন্তু সুষ্ঠু মানে তার যদি ইন্টেনশন থাকতো যে না এটা একটা দুর্ঘটনা বা এটা একটা ঘটনা, তাহলে কিন্তু সে এটার রহস্য উদ্ঘাটন করতো, কিন্তু তারা সম্পূর্ণভাবে চেপে গিয়েছিলেন তিনি। এবং আজকে সুযোগ এসেছে এই প্রশ্নগুলো, গুরুতর প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা। এবং আমরা নিশ্চিত যে বাংলাদেশে যেভাবে আমাদের আমাদেরকে মানে কি বলবো, আমাদের সুশৃঙ্খল বাহিনীটিকে দুর্বল করা হয়েছে, আমাদেরকে অপদস্থ করা হয়েছে, এটা শুধুমাত্র একটি প্রতিবেশী দেশের একটি ব্লুপ্রিন্ট বা ডিজাইনের অংশ হিসেবেই কিন্তু এই প্রশ্নগুলি এখন আলোচিত হচ্ছে। কাজেই যে কমিশনটি তৈরি হয়েছে, আমি আশা করব জেনারেল ফজলুর রহমান সাহেবের কথা বলেছেন, উনি অত্যন্ত একজন সাহসী এবং একটা বিরোচিত একজন ব্যক্তিত্ব। ডেফিনেটলি এই প্রশ্নগুলোর নিয়ে খুবই গভীর একটা অনুসন্ধান করা দরকার, এবং আনরিজলভ প্রশ্নগুলোর কিন্তু মীমাংসা পাওয়া দরকার, এবং সেটা কিন্তু সময় এসেছে। শুধুমাত্র আমরা যারা আলোচনা করি, আমরা সব তথ্য আমাদের জানা নাই। আমরা আশা করব কমিশনের মাধ্যমে জাতি জানতে পারবে যে কী ধরনের গভীর ষড়যন্ত্র এটার সঙ্গে যুক্ত ছিল, এবং এর একটা প্রতিকারের ব্যবস্থা আমরা নিশ্চয়ই আশা করতে পারি আগামী দিনগুলোতে। জি, শেষ করতে চাই আপনাকে দিয়ে। যে যাই বলুক না কেন, আমার কাছে মনে হয়েছে বিশেষত বিডিআর হত্যাকাণ্ড বা এই ছাত্র হত্যা যে জুলাই, তার আগেও 16 বছরে যারা নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সব কিছু হয়েছে গণতন্ত্রের জন্যে, অধিকারের জন্যে, স্বাধীনতার জন্যে। এটাকে আমরা যারা আছি, এই সরকার সহ রাজনৈতিক দলকে এটা গভীরভাবে অনুধাবন করে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে। এর বাইরে আর কোনো রাস্তা নেই। যদি না পারি তাহলে ইতিহাসের কাছে আমরা দায়বদ্ধ থাকবো, এছাড়া কোনো ভিন্ন পথ আছে এটা আমার কাছে মনে হয় না। সুতরাং সবাইকে ঐক্যমতের সাথে চলতে হবে, কোনো অবশ্যই বিচ্ছেদ সবকিছু আমাদেরকে পরিহার করতে হবে, ক্ষুদ্র স্বার্থ পরিহার করতে হবে। আমরা যদি সম্পূর্ণভাবে আমাদের পেছনের যে আমাদের কলঙ্কিত অধ্যায়টাকে এই 15 বছরের অধ্যায় থেকে অতিক্রম করে নতুন কোনো সূচনা করতে চাই, সেক্ষেত্রে এটা বলতে পারি কিনা যেহেতু দেশের বৃহত্তর বিএনপি, সেই তো আগে হাত বাড়িয়ে দিতে হবে নাকি? না, ডেফিনেটলি বৃহত্তর বিএনপি হাত বাড়িয়ে দিবে, এবং সেখানে যে মূল যে প্রশ্নটি, আমার মনে হয় যে সে দীর্ঘসূত্রতা না করে দেশে যে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেটার জন্য কিন্তু একটা স্থিতিশীলতা দরকার, এক ধরনের কিন্তু মানুষের মধ্যে কনফিডেন্স দরকার, ইকোনমিকে রেস্টোর করা দরকার, জনজীবনের স্বস্তির জায়গাগুলো তৈরি করা দরকার, বেসিক চ্যালেঞ্জগুলো দূর করা দরকার, করাপশন দূর করা দরকার, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে গভর্নেন্স ফেলিওর আছে সেটা দূর করা দরকার, এফিসিয়েন্সি বাড়ানো দরকার, এডুকেশন দরকার, এবং সেটার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। একমাত্র বিএনপি লাগাতারভাবে, যার নেত্রী বেগম খালেদা জিয়া,
আপনি দেখবেন জীবন তার বিপন্ন হয়েছে, চিকিৎসা পায়নি, তারপরও কিন্তু সে আপোষ করে নাই। এবং সেই আপোষ না করা জাতির তিনি হচ্ছেন নেত্রী। এই জাতি কখনো কোনো সময় সত্যের বিপক্ষে গেছে এমন কোনো দৃষ্টান্ত নাই। সেই জন্যে সবাইকে মিলে, যেমন বিএনপি আন্দোলনে ছিল, সবাইকে নিয়ে আবার একটি গণতন্ত্রের অভিমুখে আমাদের যাত্রা করতে হবে, এর কোনো বিকল্প নাই। জি প্রিয় দর্শক, আমরা নির্মল আলোচনা করে শুনছিলাম 90-এর ক্যাম্পাস কাঁপানো ছাত্র নেতা, বিএনপির ভেটারান লিডার, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর কাছ থেকে এবং অত্যন্ত প্রিয় সাংবাদিক জনাব জহিরুল আলমের কাছ থেকে তার বক্তব্যগুলো শুনলাম। আমরা অ্যাটর্নি জেনারেল সাহেব আজকে তার একটা কথার মধ্যে বলেছিলেন যে দেশকে চোরাবালি সন্ধিক্ষণে দাঁড় করিয়েছিল পতিত আওয়ামী সরকার। আমরা চোরাবালি থেকে বেরিয়ে আসবার জন্য যে চেষ্টা, সে চেষ্টা অব্যাহত রাখবো। আমরা মনে করি আওয়ামী লীগ বলি, জামাত ইসলাম বলি, বাম রাজনৈতিক দলগুলো বলি, সবাই মিলে আমরা কিন্তু একটা প্রশ্নে কিন্তু ঐক্যমত যেহেতু রয়েছি, আমরা ফ্যাসিস্টকে বাংলাদেশে আর কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিতে চাই না। আমরা ফ্যাসিস্টের বিচার চাই এবং বিচার ব্যবস্থার মাধ্যমে যারা হত্যাকারী তাদের হত্যার বিচার হবে। তবে এই ক্ষেত্রে কোনো ভাঙন, কোনো রকমভাবে আমরা একে অপরের সাথে বলিতা সেটি কিন্তু আমরা না দেখে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের মধ্যে দিয়ে আজকের মতো ইসমানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। এবং একই সাথে জনাব শামসুজ্জামান দুদু এবং সাংবাদিক জহিরুল আলম, আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। খোদা হাফেজ।